আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার যে অন্ধকার পর্যায়, ওই অন্ধকার পর্যায়ের আমরা ক্যালভিন চক্র বা সিত্রি চক্রটা আমরা পড়েছি। আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মানে আরেকটা চক্র আছে, আরেকটা উপায়ে গ্লুকোজ তৈরি হতে পারে কিছু কিছু উদ্ভিদে, সেই চক্রটা আমরা পড়বো। সেই চক্রটা হচ্ছে C4 চক্র। আমরা গত ক্লাসের পড়াটাকে একটু রিমাইন্ডার দিচ্ছি তোমাদেরকে যে সালোক সংশ্লেষণকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আলোক পর্যায় আর একটা হচ্ছে অন্ধকার পর্যায়। আলোক পর্যায়ে দুইটা জিনিস তৈরি হয়, এটিপি অথবা এটিপির সাথে NADPH2। তো এটিপি তৈরি হওয়াটাকে চক্রীয় ফটোফসফোরাইলেশন বলা হয়, এটিপির সাথে NADPH2 তৈরি হওয়াটাকে অচক্রীয় ফটোফসফোরাইলেশন বলা হয়। এটা পুরোটাই হচ্ছে আলোক পর্যায়। এই দুইটা জিনিস আমরা পড়লাম। হ্যাঁ, অন্ধকার পর্যায়ে গ্লুকোজ তৈরি হয়। তো অন্ধকার পর্যায়ে যে গ্লুকোজ তৈরি, এটা আবার তিন রকমভাবে হতে পারে। একরকম হচ্ছে যে যেখানে প্রথম স্থায়ী পদার্থটা 3 কার্বনের, সেটাকে আমরা বলি C3 চক্র, বা সেটাকে আবিষ্কারকের নাম অনুসারে বলা হয় ক্যালভিন চক্র। আরেকটা উপায় হইতে পারে যেখানে একটা প্রথম স্থায়ী পদার্থ তৈরি হয়, সেই স্থায়ী পদার্থটা হচ্ছে 4 কার্বনের, এটাকে আমরা বলে থাকি C4 চক্র, বা এটাকে আমরা আবিষ্কারকের নাম অনুসারে হ্যাচো-স্ল্যাক চক্র, বা এটাকে আমরা ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলতে পারি। হ্যাঁ, আরও একটা উপায় আছে, সেটা হচ্ছে কি ক্র্যাসোলিসিন অ্যাসিড মেটাবলিজম বা ক্যাম। তো আমরা এই জিনিসগুলো একটু করে দেখি যে প্রথম থেকে যদি আমরা আসি, যে তাহলে আমরা আজকে জানবো হচ্ছে অন্ধকার পর্যায়ের যে 3 রকম আছে, তার মধ্যে আমরা 2 নম্বরটা জানবো, অর্থাৎ C4 চক্র, সেটা আমরা জানবো। তো এই C4 চক্রটা জানার জন্য একটু করে খেয়াল করো, C4 চক্রটার কী কী নাম সেটা একটু বলে ফেলি। C4 চক্র কেন বলা হয়? কারণ এই চক্রটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হওয়ার পথে একটা প্রথম স্থায়ী পদার্থ তৈরি হয়, যে পদার্থটা 4 কার্বনের, এই জন্য এটাকে বলা হয় C4 চক্র। ওকে, আচ্ছা, এখন এই C4 চক্রের আরেকটা নাম কি বললাম? এটাকে আমরা বলতেছি আবিষ্কারকের নাম অনুসারে হ্যাচো-স্ল্যাক চক্র। হ্যাচো-স্ল্যাক চক্র, ঠিক আছে? ওকে, ফাইন। তারপর আমরা যদি আরও একটু বলি, কি বলবো, যে আর কিছু নামে ডাকা যায়। হ্যাঁ, এটাকে ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়। ডাইকার্বক্সিলিক মানে এদের মধ্যে এই যে দেখো দুইটা, এই যে কার্বক্সিলিক মূলক দুইটা থাকে, এদের মধ্যে কি থাকে? কার্বক্সিলিক মূলক দুইটা থাকে, একটা কার্বক্সিলিক মূলক, একটা কার্বক্সিলিক মূলক। কার্বক্সিলিক মূলক দুইটা থাকে প্রথম স্থায়ী পদার্থটার মধ্যে। হ্যাঁ, বা এখানে যে অ্যাসিডগুলো থাকে, ওইখানকার অ্যাসিডগুলোতে প্রত্যেকটা অ্যাসিডে দুইটা করে কি থাকে? কার্বক্সিলিক মূলক থাকে, এই জন্য বলা হয় ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। এটাকে আমরা এই জন্য বলি ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। হ্যাঁ, এই জন্য এটাকে আমরা বলি ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। হ্যাঁ, অ্যাসিড চক্র। এখন তোমাকে যে কাজটা করে ফেলতে হবে, কি করতে হবে, যে এই চক্রটা জানার জন্য তুমি জাস্ট একটা ছন্দ মনে রাখবা, জাস্ট একটা ছন্দ, সিম্পল একটা সহজ ছন্দ মনে রাখবা একদম। হ্যাঁ, তুমি যতদিন তুমি ওই বায়োলজি পড়বা বা যে বায়োলজি নিয়ে কাজ কারবার করবা, ততদিন তোমার মনে থাকবে, ঠিক আছে? তো আমরা অনেক সময়, এখন তো আমরা আধুনিক স্টাইলের পোলাপান, তাই না? আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপ এরকম অনেক সময় বলি না, বন্ধুবান্ধবদেরকে বলি, অনেকে বলি। বন্ধুবান্ধবদেরকে বলতে বলতে এখন বাপ মাদেরকেও আমরা এইভাবে বলে ফেলি, মা কোথায়, বলি না অনেক সময়, আম্মু বাদ দাও, অনেক সময় বলে ফেলি। বা নাটক সিনেমাগুলোতে অনেক সময় দেখা যায় এটা, যে মাকে আগে আম্মু ডাকতেছে, কিন্তু কই তুমি, হ্যাঁ, এরকম। তো যাই হোক, আমরা ওইরকম করে একটা জিনিস মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে ওয়ে মা, হ্যাঁ, পাপ্পা কোথায়, পাপ্পা কোথায়, জাস্ট এই লাইনটা দিয়ে আমরা ওই যে C4 চক্র বা হ্যাচো-স্ল্যাক চক্র জিনিসটা আশা করি আমরা পারবো। হ্যাঁ, তো ওই জিনিসটা আমি একটু সোজা করে দিই, এই জিনিসটা আমরা এই লাইনটা দিয়ে আমরা পারবো। মা পাপ্পা কোথায়, মানে মা, তুমি মাকে ডাকতেছো, বাবাকে খুঁজতেছো। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা এটা পারার জন্য জাস্ট আমরা C4 চক্র বা হ্যাচো-স্ল্যাক চক্রটা জাস্ট আমরা এই একটা লাইন দিয়ে বুঝবো, মা পাপ্পা কোথায়। তো দেখো, দিয়ে আমরা যে জিনিসটা বলতে যাচ্ছি, দিয়ে হচ্ছে এখানে ও এ, তারপরে মা দিয়ে হচ্ছে MA, তারপর আবার মা দিয়ে হচ্ছে MA, তারপর পা দিয়ে হচ্ছে PA, পাপ্পা, এটা পুরোটা একটা। হ্যাঁ, পাপ্পা,
মা মা, এই যে কমা দিছি, পাপ্পা কোথায়, এটা হচ্ছে পি পি এ পাপ্পা, তারপরে কোথায় দিয়ে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, জাস্ট এই জিনিসটা তোমরা মনে রাখবা। ওয়ে মা মা, পাপ্পা কোথায়, তাহলে দেখো ওয়ে দিয়ে ও এ এ, মা দিয়ে এম এ, আবার মা দিয়ে এম এ, তারপর পি এ পা, পি পি এ পাপ্পা কোথায়। ঠিক আছে, তো তোমরা এই জিনিসটা দিয়ে আশা করি মনে রাখতে পারবা। আমি আসলে তোমাদের কমেন্ট আমি দেখতেছি না, একটু দাঁড়াও। ওকে, দেখি সব কিছু ঠিক আছে কি না, আমি একটু দাঁড়াও। হ্যাঁ, ওকে ওকে, তোমরা সব কিছু শুনতেছো বা বুঝতেছো একটু জানাও তো। ওকে, রাকিব স্যারের কোনটা শোনা যাচ্ছে, তোমরাও আই গেস তোমরা শুনতে পাচ্ছ। ওকে, তোমরা কি দেখতে পাচ্ছ সব কিছু, একটু জানাও। হ্যাঁ, তোমরা কি সব কিছু দেখতে পাচ্ছ? আমার এখানে তো ক্লিয়ার দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমরা একটু ব্লার না, একটু ব্লার মনে হচ্ছে সবারই কি এটা না, ক্লিয়ার তো, ক্লিয়ার, ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, যদি কারো ব্লার থাকে তাহলে তোমরা ফোন থেকে বের হয়ে আবার ওই রিফ্রেশ দিয়ে আবার ঢুকো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে স্যার ওয়ে কি স্যার, ওয়ে মানে ওয়ে হচ্ছে এখানে ও দিয়ে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ওয়ে কি হবে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমরা এভাবে লিখি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তারপরে মা দিয়ে হচ্ছে কি, এম দিয়ে হচ্ছে ম্যালিক অ্যাসিড। হ্যাঁ, ম্যালিক অ্যাসিড। আবার মা দিয়ে কি, সেম ম্যালিক অ্যাসিড। হ্যাঁ, ম্যালিক অ্যাসিড। তারপর পা দিয়ে কি, পা দিয়ে হচ্ছে হ্যাঁ পাইরুভিক অ্যাসিড, সরি পাইরুভিক অ্যাসিড। হ্যাঁ, পাইরুভিক অ্যাসিড। তারপর আবার দিয়ে হচ্ছে পিপিএ হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। যেখানেই এ শব্দটা থাকবে, যেখানে এ লেটারটা থাকবে বুঝবা এটা হচ্ছে অ্যাসিড, যেখানে এ লেটারটা থাকবে সেটাই কি অ্যাসিড মনে হবে, কি হবে অ্যাসিড। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটা কি লিখব, ফসফোইনল, এই যে পি দিয়ে ফসফোইনল। হ্যাঁ, এখানে একটা পি দিয়ে ফসফোইনল আর একটা পি দিয়ে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, আর একটা পি দিয়ে পাইরুভিক অ্যাসিড। তাহলে আমরা আবার বলি, একটা পি দিয়ে ফসফোইনল আর একটা পি দিয়ে পাইরুভিক আর এ দিয়ে অ্যাসিড, তারপরে কার্বন ডাইঅক্সাইড, তো কার্বন ডাইঅক্সাইডই। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো আমাদের লাগবে ওই যে হ্যাচো স্ল্যাক চক্র বা C4 চক্রতে। হ্যাঁ, এখানে আসলে জায়গাটা হবে কিনা আমি বুঝতেছি না, তবে আমি চেষ্টা করব এতটুকু জায়গার মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে প্রথম যে কাজটা করতে হবে, এই যে C4 চক্র বা হ্যাচো স্ল্যাক চক্রটা, এটার মানে কি স্যার, এটা কি পড়াচ্ছেন আপনি স্যার? হ্যাঁ, মানেটা হচ্ছে আমরা জাস্ট এটাই পড়তেছি যে এক জায়গায় একদিক দিয়ে এই একটা কার্বন ডাইঅক্সাইড চক্রাকারে অনেকগুলো বিক্রিয়াতে অংশগ্রহণ করবে, আর একদিকে গ্লুকোজ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আমরা তো অনেকই বেশ কয়েকটা জিনিস আমরা পড়ছি, আমরা গত ক্লাসে তো পড়ছি যে একদিক দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে আর একদিক দিয়ে গ্লুকোজ তৈরি হচ্ছে। তো এখানেও ওইটা অন্য একটা সিস্টেমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে, তারপর অন্য একটা সিস্টেমে গ্লুকোজ তৈরি হবে। এটি হচ্ছে C4 চক্র। এটার মাঝখানে কোনো একটা সময় একটা স্থায়ী পদার্থ তৈরি হবে, যে পদার্থটা 4 কার্বনের, যার কারণে একটা C4 চক্র বলা হয়ে থাকে। ঠিক আছে, এখন আমরা এই চক্রটা আসলে 2টা কোষের ভিতর হয়। কয়টা কোষের ভিতর হয়? 2টা কোষের ভিতর হয়। তো একটা কোষের নাম হচ্ছে, প্রথম যে কোষটা সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্রথমে একটা কোষের ভিতর ডুববে। আমি জাস্ট তোমাদেরকে বুঝাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড প্রথমে একটা কোষের ভিতর ডুববে, কার্বন ডাইঅক্সাইড প্রথম মানে পত্ররন্ধ্র দিয়ে প্রথমে কার্বন ডাইঅক্সাইড একটা কোষের ভিতর ঢুকবে, ঢুকে এখানে নানামানা করে অনেক কাজ কারবার করে তারপর এই কার্বন ডাইঅক্সাইডটা ঢুকে যাবে আর একটা কোষের ভিতর, তারপর আর একটা কোষের ভিতর ঢুকে গিয়ে এক পর্যায়ে তারপর গ্লুকোজটা তৈরি হবে। তাহলে প্রথমে একটা কোষের ভিতর ঢুকবে, তারপর আর একটা কোষে গিয়ে তারপর গ্লুকোজটা তৈরি হবে। তো প্রথম যে কোষটাতে ডুববে সেটাকে আমরা বলি মেসোফিল কোষ। কি কোষ? প্রথম যে কোষটাতে ডুববে সেটাকে বলি মেসোফিল কোষ। হ্যাঁ, প্রথম যে কোষটাতে ডুববে এটাকে আমরা বলবো মেসোফিল কোষ। তারপরে যে কোষটাতে ডুববে সেটাকে আমরা বলবো বান্ডল শীত কোষ। ঠিক আছে,
বান্ডল শীত কোষ। তো প্রথম একটা কোষে কার্বন ডাইঅক্সাইড ঢুকবে, তারপর আরেকটা কোষে ট্রান্সফার হয়ে ওইখানে গ্লুকোজ তৈরি হবে। তো প্রথম যে কোষটাতে ঢুকবে সেটা হচ্ছে মেসোফিল কোষ, তারপরে যে কোষটাতে ঢুকবে সেটাকে বলা হয় বান্ডল শীত কোষ। ধরো এটা হচ্ছে মা, এটা হচ্ছে বাবা, প্রথমে মা তারপর বাবা, প্রথমে মেসোফিল কোষ তারপর বান্ডল শীত কোষ, লেডিস ফার্স্ট। হ্যাঁ, তো এখানে জিনিসটা আশা করি বুঝতে পেরেছি আমরা। এখন যে কাজটা করবো একটু করে দেখি। এখন আমরা এই যে দেখো, এই যে আমরা এই জিনিসগুলো বলবো যে কার্বন ডাইঅক্সাইড, প্রথমে কার্বন ডাইঅক্সাইড একটা পদার্থের সাথে যুক্ত হবে, তারপর আরেকটা পদার্থ তৈরি হবে, তারপর আরেকটা পদার্থ তৈরি হবে, হইতে 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 এক পর্যায়ে গ্লুকোজ তৈরি হয়ে যাবে, ঠিক আছে না? তো এখন প্রথম আমরা যদি এইটা জিনিসটা এভাবে যদি চিন্তা করি, একটু খেয়াল করো যে প্রথম সে কার সাথে যুক্ত হচ্ছে, একটু খেয়াল করি। প্রথম আমরা একটু জিনিস দেখি যে প্রথম কার্বন ডাইঅক্সাইড, আমি এই ছন্দটা এখানে লিখে ফেলবো। আমরা কি করব, এই ছন্দটা এখানে লিখে ফেলবো যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। দেখো আমরা লিখবো যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই যে ওএ, এই যে ওএ ওএ ওএ, ঠিক আছে? তারপর হচ্ছে মা, হ্যাঁ, তারপরে আমরা কি লিখবো, এটা কি বেশি উপরে লিখে ফেলছি? আচ্ছা ঠিক আছে, ওএ মা, তারপরে কি আমরা ওএ লিখলাম, ঠিক আছে? তারপর লিখবো মা, ওএ মা, ঠিক আছে? হয়ে কি লিখবো, ওয়ে মা, তারপর লিখবো, আচ্ছা আমি একটু এই পাশে লিখি, না এই জায়গাটা হবে না, একটু জায়গা কম তো। হ্যাঁ, তো আমরা জাস্ট এই জায়গায় লিখি, খেয়াল করি, একটু চাপায় লিখলাম। প্রথমে ওয়ে ওয়ে, তারপর আমরা কি করব, তারপর আমরা লিখবো যে মা, ওয়ে মা, তারপর আমরা কি লিখবো, ওয়ে, তারপর কি মা, তারপর কি এই জিনিসটা আবার লিখবো এখানে, আমরা আবার লিখবো এখানে মা, তারপরে হচ্ছে কি, তারপরে আমরা লিখবো হচ্ছে এখানে আমরা একটু করে জায়গা রাখবো, ওই মা, তারপরে কি ওয়ে মা মা, পাপ্পা কোথায়? তাহলে এখানে আমরা যদি এই জায়গাটাতে লিখি যে এটা হবে পিএ, হ্যাঁ, এটা হবে পিএ। আমরা আগে জিনিসগুলো, মূল জিনিসটা লিখে ফেলি, তারপর তোমাদেরকে পুরো জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আগে আমি এটা লিখে ফেলি। হ্যাঁ, এই যে পা, তারপরে হচ্ছে একটু চাপায়া দিচ্ছি আমি, ওকে, এখানে লিখছি, এইখানে এই যে পাপা কোথায়, হ্যাঁ কোথায়টা এই কার্বন ডাইঅক্সাইড, এই যে এখানে কোথায়। তো আমরা এখান থেকে যাত্রা শুরু করব। আচ্ছা একটু করে ঠিক করে দিই, এটা একই হাইটে রাখি, ওকে। তো দেখো আমরা কি বলছি যে আমরা এখান থেকে যাত্রা শুরু করব, ওয়ে মা মা, পা 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 কোথায়, এই যে কার্বন ডাইঅক্সাইডটা এই জায়গায় দিব। তো এখন আমরা জাস্ট এই যে কার্বন ডাইঅক্সাইডটা এখানে দিলাম, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডটা এখানে দিলাম। এখন কথাটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করো, আমরা যদি দেখি যে এখানে কি কি হচ্ছে আসলে। এখানে যেটা হবে, প্রথমে যেটা হচ্ছে যে এই মেলিক অ্যাসিড, এই যে দেখো যে স্যার এটা আপনি কি বোঝাচ্ছেন, দেখো আমি তোমাদেরকে দুইটা কোষের কথা বলছিলাম না, যেটা দুইটা কোষের মধ্যে হয়। হ্যাঁ, ধরো এই পাশেরটা হচ্ছে, এটা হচ্ছে একটা কোষ, এটা হচ্ছে একটা কোষ, হ্যাঁ, এটা হচ্ছে একটা কোষ, এবং ওই পাশেরটা হচ্ছে আরেকটা কোষ। এই কোষটা একটু করে বড় করে আঁকতে হবে, আমি এটা ওই পাশে লিখি। হ্যাঁ, এটা হচ্ছে ধরো আরেকটা কোষ, তো দুইটা কোষ। তো দেখো এটা হচ্ছে একটা কোষ, এই পাশেরটা হচ্ছে আরেকটা কোষ, এই পাশেরটা একটা কোষ, এই পাশেরটা কি আরেকটা কোষ। তো আমরা এই পাশে এখানে ডাবল লেয়ার করে দিয়েছি, যেহেতু কোষগুলোকে আমি একটা লেয়ার দিয়ে বুঝাচ্ছি, এটা একটা কোষ, আমি লাল কালি দিয়ে যেটা আঁকলাম, ধরো এটা। আচ্ছা আমি কোষগুলোকে একটু শেপটা সুন্দর করে দিই, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে যে এটা একটা কোষ। হ্যাঁ, ওকে, মানে মেন জিনিসটা ঠিক থাকলেই হচ্ছে। এখন তুমি যখন মেন জিনিস বুঝে যাবা, তুমি তোমার মতো করে সুন্দর করে লিখবা। এখন দেখো, আচ্ছা এটাকে আমি আরেকটু নামায় দিই, ওকে। এখন দেখো এটাকে যদি আমরা বলি যে এটা কি কোষ, এটা হচ্ছে আমরা বলছিলাম যে প্রথমেরটা হচ্ছে মেসোফিল, প্রথম মা মেসোফিল, তারপরে হচ্ছে এটা হচ্ছে বান্ডল শীত, এটা কি কোষ, বান্ডল শীত কোষ, বান্ডল শীত। হ্যাঁ, তাহলে এই জায়গায় দেখি আমরা, তো প্রথমে এই যে কার্বন ডাইঅক্সাইডটা প্রথমে খেয়াল করো, প্রথমে যেটা হবে, এটা তো জানোই তুমি। আচ্ছা পুরো নামগুলো তোমাদেরকে যদি আবার একটু বলি, ওয়ে দিয়ে আমার সাথে সাথে একবার করে মনে মনে বলো তো, একবার করে মনে মনে বলো, রেডি? ওকে, দেখো ওয়ে দিয়ে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ওয়ে দিয়ে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড,
মা দিয়ে হচ্ছে ম্যালিক অ্যাসিড, মা দিয়ে কি ম্যালিক অ্যাসিড, পিএ দিয়ে কি পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, পিপিএ দিয়ে কি ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এটাও পাইরুভিক অ্যাসিড, এটাও পাইরুভিক অ্যাসিড, কিন্তু এটা ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তো আশা করি জিনিসগুলো তুমি পারবা। আর কথা হচ্ছে যে প্রথমে এই যে কার্বন ডাইঅক্সাইডটা এই যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে এই যে এদিক থেকে আসবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড আর এদিক থেকে আসবে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? তো দেখো একটু খেয়াল করো, এই যে দেখো এদিক থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এইখান থেকে কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা জিনিস মিলে যেটা তৈরি হয় সেটাকে বলবো আমরা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তো এই পাশ থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এই পাশ থেকে কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা জিনিস মিলে যে পদার্থটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এবং এটি হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ, এটি প্রথম স্থায়ী পদার্থ এবং এটা 4 কার্বনের। কয় কার্বনের? এটা হচ্ছে 4 কার্বনের। এটা কয় কার্বনের? 4 কার্বনের এবং প্রথম স্থায়ী পদার্থ। এই জন্য এই চক্রটাকে বলা হয় C4 চক্র। এটা 4 কার্বনের। তো দেখো আমি আবারও বলতেছি, এই পাশ থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এই পাশ থেকে কার্বন ডাইঅক্সাইড, দুইটা মিলে যুক্ত হয়ে তৈরি হয় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর এই যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড আর কার্বন ডাইঅক্সাইড মিলে যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হলো, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা 4 কার্বনের। সুতরাং এখানে প্রথম স্থায়ী পদার্থ, এটা মেডিকেল, আমাদের সময় মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল যে C4 চক্রে প্রথম স্থায়ী পদার্থের নাম কি? আমি তো ওয়ে, আমি জাস্ট ওয়ে বলে দাগায় ফেলছি, মনে মনে বলছি, যদিও স্যাররা বা অন্যরাও শুনলে তো বুঝতো না আমি কি বলতেছি। তো যাই হোক, ওয়েটি হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ। হ্যাঁ, তাহলে এখানে প্রথম স্থায়ী পদার্থ ওয়ে কি? ওয়ে হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ। এটা আমার এখন এগুলো মনে পড়লে আসলে অনেক ভালো লাগে যে আমি পারছিলাম। হ্যাঁ, আবার দেখো এই যে জিনিসগুলো খেয়াল করো, এই যে প্রথম স্থায়ী পদার্থ কে? এখানে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ওকে, ফাইন। তো আমরা আশা করি এটা পারবো। হ্যাঁ, তারপর দেখো তাহলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে প্রথম যুক্ত হয় কার্বন ডাইঅক্সাইড। তো এটাকে আমরা বলবো প্রথম গ্রহিতা, এটাকে আমরা বলবো কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা। হ্যাঁ, তো C4 চক্রে কার্বন ডাইঅক্সাইডটি গ্রহণ করে কি? তাহলে এই যে দেখো এই পাশ থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করে দুইজন মিলে যুক্ত হয়ে 4 কার্বনের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। এটা প্রথম স্থায়ী পদার্থ, এটা 4 কার্বনের। ওকে, যার কারণে এটা প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বনের বলে এটাকে C4 চক্র বলা হয়ে থাকে। এখন আমরা যদি এই জায়গাটাতে একটু খেয়াল করি, যে দেখো এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা হয়ে যাবে কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা হয়ে যাবে হচ্ছে ম্যালিক অ্যাসিড। কিভাবে ম্যালিক অ্যাসিড হবে? সিম্পল। কিভাবে হবে একটু খেয়াল করো, যে এখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড দিয়ে যাওয়ার সময় একটা জিনিস ব্যবহৃত হবে, ওই যে আমরা আলোক পর্যায়ে অচক্রীয় ফটোফসফোরাইলেশনে অ্যাটিপির সাথে NADPH তৈরি হয়েছিল না, সেটা এখানে ব্যবহৃত হবে। এই যে NADPH গুলো ব্যবহৃত হবে, এখানে NADPH ব্যবহৃত হবে। মার্কারগুলো যদিও একটু ডিস্টার্ব, তাহলে দেখো এখানে NADPH ব্যবহৃত হবে। তো দেখো খেয়াল করো, আচ্ছা এটা কি আমি পরে লিখবো? আচ্ছা এগুলো আমি পরে লিখি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমরা যেটা বলতে চাচ্ছি এখানে সেটা হচ্ছে যে এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড প্রথমে কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে তারপর তৈরি করবে কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইড মিলিয়ে যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পরবর্তীতে অন্য একটা অ্যাসিডে পরিণত হবে, সেটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। অন্য একটা অ্যাসিডে পরিণত হবে, সেটার নাম হচ্ছে ম্যালিক অ্যাসিড। এবং ম্যালিক অ্যাসিড থেকে আরও একটা অ্যাসিডে পরিণত হবে, মানে এই ম্যালিক অ্যাসিডটা যখনই ম্যালিক অ্যাসিড হবে, তখন ম্যালিক অ্যাসিডটা ওই মেসোফিল কোষ থেকে বান্ডল শীত কোষে ট্রান্সফার হবে। বুঝাই তো যাচ্ছে, মেসোফিল কোষ থেকে মেসোফিল কোষ থেকে বান্ডল শীত কোষে ঢুকে যাবে। এখানে ছিদ্র থাকবে, এগুলো দিয়ে ঢুকবে, ঠিক আছে? আচ্ছা এখানে ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে যে কাজটা হবে, এই জায়গায় খেয়াল করো, এই জায়গাতে কি হবে একটা জিনিস খেয়াল করো, এখান থেকে ওই যে দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো তো, কার্বন ডাইঅক্সাইড ঢুকে অক্সালো অ্যাসিটিক হয়েছে, কিছু পরিবর্তনের মাধ্যমে সেটা ম্যালিক অ্যাসিড হয়েছে, কিছু পরিবর্তনের মাধ্যমে সেটা ম্যালিক অ্যাসিড হয়েছে। এই ম্যালিক অ্যাসিড হয়ে এটা হচ্ছে মাল, ঠিক আছে? যার কারণে এটা ঢুকতে পারে ভিতরে। হ্যাঁ, আর না হয় নর্মালি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটা ঢুকতে পারে না। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উয়ে করতে করতে শেষ। তো দেখো এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা ভিতরে ঢুকতে পারবে না। তাহলে এই যে দেখো এই যে ম্যালিক অ্যাসিড, যেটা ম্যালিক অ্যাসিডের হ্যাডাম আছে, ওই ম্যালিক অ্যাসিড ভিতরে ঢুকতে পারে। তো এই জন্য অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে আগে ম্যালিক অ্যাসিড হতে হয়, ম্যালিক অ্যাসিড হয়ে তারপর এই জায়গায় প্রবেশ করে, বান্ডল শীত কোষে প্রবেশ করে। তাহলে আমরা কি বলতে পারি না যে এই কার্বন ডাইঅক্সাইড এখন কার ভিতর আছে? কার্বন ডাইঅক্সাইডটা অক্সালিক অ্যাসিডের ভিতর আছে, তারপর বলতে পারি আমরা ম্যালিক অ্যাসিডের ভিতর আছে, তারপর কার্বন ডাইঅক্সাইডটা এখানে চলে আসছে এখন, কারণ
পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হইতো অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড হয়েছে। কার্বন ডাইঅক্সাইডটা পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড হইলো, ওই অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড থেকে মেলিক অ্যাসিড হইলো, এই মেলিক অ্যাসিড থেকেই তো এই মেলিক অ্যাসিডটাই তো এখানে আসছে। তার মানে আমরা বলতে পারি এই এটার ভিতর কার্বন ডাইঅক্সাইডটা আছে। এখন এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, এখান থেকে কী হবে, এই জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে। তো আমরা যদি একটু এই পাশ করে লিখি তাহলে মনে হয় একটু সুবিধা হবে আমাদের। এই যে মেলিক অ্যাসিড এখানে লিখি, এই যে দেখো এই মেলিক অ্যাসিডটা এখন এই জায়গায় আসছে। এখন এই মেলিক অ্যাসিড থেকে এই কার্বন ডাইঅক্সাইড একটা বিদায় নিবে, এই মেলিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইডটা এটা বের হয়ে যাবে। এটা কার্বন ডাইঅক্সাইড এখান থেকে কী হয়ে যাবে, এই কার্বন ডাইঅক্সাইডটা এখান থেকে বের হয়ে যাবে, এখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। তাহলে একটা কার্বন ডাইঅক্সাইড যখন বিদায় নিবে তখনই কিন্তু এই মেলিক অ্যাসিডটা হয়ে যাবে কি, তারপর হয়ে যাবে পাইরুভিক অ্যাসিড। কি হয়ে যাবে এটা, তারপর আবার হয়ে যাবে কি পাইরুভিক অ্যাসিড। এখন দেখো এই পাইরুভিক অ্যাসিডটা খেয়াল করো, এই যে পাইরুভিক অ্যাসিডটা তারপর আবার এই বান্ডল শীতকোষ থেকে আবার মেসোফিল কোষে আবার রিটার্ন করবে। তো এই পাইরুভিক অ্যাসিড থেকে এক পর্যায়ে কি তৈরি হবে, এই পাইরুভিক অ্যাসিড থেকে এক পর্যায়ে কি তৈরি হবে খেয়াল করো, এই পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিডটা এই জায়গায় রিটার্ন করবে, তারপর কি ফসফোইনল পাইরুভিক অ্যাসিড হবে। আচ্ছা এখানে আমরা একটা জিনিস এভাবে লিখলে মনে হয় বেটার, এইখানে পাপা কোথায় আমরা এই জায়গাতে একটু করে বাড়ায় লিখতে পারি, পাপা কোথায়, হ্যাঁ এই জায়গাতে আমরা একটু করে আরেকটা জিনিস বাড়াইতে পারি, সেটা হচ্ছে যে দেখো পিএ, এই পিএটা আবার এটার ভিতর ঢুকবে। হ্যাঁ দাঁড়াও একটু করে দাঁড়াও, পা কোথায় একটু দাঁড়াও, এই পিএটা এই ফসফো, এই যে দেখো এই যে পিএটা আবার এখানে ঢুকবে, ঢুকে তারপর এই জায়গাটা আমি এখানে মানে আমি কিছু করি নাই, জাস্ট এই জায়গাটা দেখো আমি কিচ্ছু করি নাই, জাস্ট ধরাই দিচ্ছি আগেরটা। একটু দেখো যারা সাথে সাথে নোট করে একটু মুছতে হবে কষ্ট করে। দেখো আমি যেটা বলতেছিলাম মানে পিএটা প্রথমে ডুববে আর কি, পা এটা হচ্ছে এটা ধরো পুরাটা পাপ্পা। হ্যাঁ তা দেখো প্রথমে হচ্ছে এই যে পিএটা প্রথমে ডুববে, পিএই থাকবে, ওই পিএটা এসে আবার পরিবর্তন হবে, একটু পরিবর্তন হবে, পিএটা এসে আবার একটু কী হবে পরিবর্তন হবে। তাহলে দেখো একটু খেয়াল করো যে প্রথমে পিএটা এখান থেকে এখানে পি অবস্থায় ঢুকবে, এই পিএটা বান্ডল শীট থেকে আবার মেসোফিলে ফেরত আসবে, ফেরত আসার পরে ওই পিএটা থেকে পিপিএ হবে, ওই পিএটা থেকে আবার পিপিএ হবে, অর্থাৎ এটা তো এটা তো পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিড আবার ফেরত আসবে, এটাও পাইরুভিক অ্যাসিড, এবং পাইরুভিক অ্যাসিড থেকে এটা কি ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। আর কিছু চেঞ্জ করি না, আমি কিচ্ছু চেঞ্জ করি নাই, জাস্ট পিএটা এই পি অবস্থায় এই জায়গায় আসছে, তারপর পিএ থেকে এই পাইরুভিক অ্যাসিডটা হয়েছে, আমি জাস্ট এটা দেখাইছি। আচ্ছা এই পর্যন্ত তোমার ক্লিয়ার কিনা? আমি তোমাদেরকে আবারও বলি যে এই যে কার্বন ডাইঅক্সাইডটা প্রথমে ডুববে, ওয়ে তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড ঢুকে প্রথমে ওয়ে তৈরি হবে, কার সাথে যুক্ত ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে। তাহলে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড তৈরি হওয়ার পর এই অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড থেকে আবার মেলিক অ্যাসিড হবে, মেলিক অ্যাসিড থেকে আবার মেলিক অ্যাসিডটা আবার বান্ডল শীতে ঢুকবে, বান্ডল শীত থেকে আবার কার্বন ডাইঅক্সাইড সরে যাবে, তারপর এটা আবার হয়ে যাবে পাইরুভিক অ্যাসিড, ওই পাইরুভিক অ্যাসিডটা আবার পাইরুভিক অ্যাসিড হিসাবে আবার এখানে ঢুকবে, ঢোকার পরে তারপর কী হবে, আবার এই পাইরুভিক অ্যাসিডটা আবার ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে, আবার একটা কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হবে, আবার এরকম চক্রাকারে ঘুরতে থাকবে। জাস্ট এতটুকু জিনিস তোমরা বুঝছো কিনা সেটা আলাদা, জাস্ট আমরা মেইন জিনিসটা আমরা বুঝলাম কিনা একটু করে আমাকে কনফার্ম করো। হ্যাঁ ঠিক আছে, একটু করে আমাকে জানাও এতটুকু জিনিস তোমাদের ক্লিয়ার কিনা। এখানে তোমাদেরকে এতটুকু জিনিস তোমাদের ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু করে জানাও। তো এখানে তোমাদের যেটা মনে রাখতে হবে যে এই যে ওয়ে মা মা পা পা, এই যে পা পা পাপ্পা কোথায়, হ্যাঁ পা 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 কোথায়, দেখো এটা খেয়াল করো, এই যে দেখো ওয়ে মা মা পা পা পাপ্পা কোথায়, ঠিক আছে আমরা এইভাবে মনে রাখতে পারি। আমরা এই জায়গায় একটু অ্যাড করে দিলে ভালো হয়, কারণটা হচ্ছে ওয়ে মা মা পা পাপ্পা কোথায়, পা পাপ্পা কোথায়। হ্যাঁ মানে অনেক সময় অনেকে আসে না তুতলায়, হ্যাঁ এক কথায়, হ্যাঁ অনেক সময় ওইরকম আসে না, অনেকে এই একটা কথা বলতে গেলে অনেকবার রিপিট হয়, হ্যাঁ তুতলানো যেটাকে বলে আর কি। হ্যাঁ ঠিক আছে, তো এখানে এটা হচ্ছে যে এই আর কি। তো এর একটা জিনিসটা হচ্ছে যে ওয়ে মা মা পা পাপ্পা কোথায়, তাহলে দেখো পা 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 কোথায়, ঠিক আছে আমরা আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। জাস্ট পিএটা আবার এখানে ডুববে, তারপরে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডটা পাইরুভিক অ্যাসিড মানে পাইরুভিক অ্যাসিডটা ফসফোইনল পাইরুভিক অ্যাসিড হবে। হ্যাঁ কার্বন ডাইঅক্সাইডটা কোষের বাইরে দেখাবা,
কারণ এটা তো এই কার্বন ডাইঅক্সাইড তো বায়ুমণ্ডল থেকে আসে। হ্যাঁ, জাস্ট একদম সিম্পল, এগুলো একটা সহজ প্রশ্ন, এগুলো না, জাস্ট এই জিনিসটা আমরা বুঝি। আমরা এখানে কি কি হচ্ছে এত কিছু প্রেশার আমরা একবারে নিব না, এত প্রেশার আমাদের এত একবারে নেওয়ার কোনো দরকার নাই। আমরা জাস্ট ওয়ে মা মা পা 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 কোথায়, যে ওয়ে মা মা পা 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 কোথায়, এই যে কোথায় ওয়ে মা 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 পা 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 কোথায়। তো দেখো তাহলে কিন্তু আমার, কারণ এই নামগুলো আমরা যদি এইভাবে না পড়ি, কারণ এই নামগুলো প্রায় একই রকম না, একই রকম হওয়ার কারণে আমাদের এই জিনিসগুলো মানে মনে থাকে না। এই জন্য তোমাদের এই জিনিসগুলো মানে এই সিস্টেমে যদি পড়ো তাহলে ভুলার কোনো সুযোগ নাই। তোমরা কয়েকবার একটু প্র্যাকটিস করতে হবে, এগুলো কয়েকবার প্র্যাকটিস করতে হবে। আমি এটা লাস্ট পড়াইছি মনে হয় 1 মাস হয়ে গেছে, এই জন্য হয়তো বা আমার একটু প্যাচ লেগে গেছে। তো তোমার জিনিসটা হচ্ছে যে তোমার চর্চার ভিতর থাকলে এগুলো তোমার কাছে একদম পানি ভাত লাগবে। আমি একবার এই জিনিসগুলো বানাইছি এবং এই জিনিসগুলো হচ্ছে যে একবার বায়া করলে একটু দেখলেও হয়ে যায়। মানে তোমাদেরকে যখন পড়াতে আসি তখন অনেক সময় দেখতে যেন আজকে একটু দেখতেও পারি নাই, তো তুমি যদি একবার করে পরীক্ষার আগে যদি একবার করে দেখেও যেতে পারো তাহলে তুমি একদম তোমার কাছে একদম জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এইটা আর কি। তো তুমিও যখন পরবর্তীতে যখন যদি কাউকে পড়াতে চাও তো তুমি জিনিসগুলো জাস্ট একবার করে চোখ বোলালেও দেখবে যে অনেক সহজ হয়ে যাবে। পড়াটার সিস্টেমটা তোমাকে ধরে নিতে হবে যে বায়োলজিটা আসলে কঠিন না, জাস্ট আমরা কঠিন করে নিই, এটার কারণ আছে সহজ করে পড়লে সহজ, এতটুকু তোমাদের রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা আশা করি বুঝতে পেরেছি না? ওকে ওকে, ভেরি গুড। ওকে, আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে দেখো একটা জিনিস আমরা তাহলে এই জায়গায় দেখি যে স্যার এখানে আর কিছু আছে, হ্যাঁ একটু আছে। আমরা দেখি এই জায়গাতে এখানে যে কার্বন ডাইঅক্সাইড যেটা বেরিয়ে যাচ্ছে, খেয়াল করো এই কার্বন ডাইঅক্সাইড যে বেরিয়ে যাচ্ছে, একটু খেয়াল করো এই কার্বন ডাইঅক্সাইডটা আবার C3-তে ঢুকবে, এখানে আর একটা চক্র হবে, এই কার্বন ডাইঅক্সাইডটা আবার C3 চক্রের মধ্যে ঢুকবে, এটা কিন্তু আবার C3 চক্রেতে ঢুকবে। এই যে কার্বন ডাইঅক্সাইডটা C3 চক্রে ঢুকে তারপর একদিক দিয়ে আরেক দিক দিয়ে গ্লুকোজটা তৈরি করবে, এই কার্বন ডাইঅক্সাইড আবার C3 চক্রে ঢুকে তারপর গ্লুকোজটা তৈরি হবে। তো এখানে মূলত জিনিসটা হচ্ছে C4 চক্রটা কিন্তু আসলে C4 চক্র কিন্তু পুরাটা কি আমরা বলতেছি, কিন্তু C4 চক্রটা যখন হচ্ছে এই জিনিসটাকে আমরা C4 বলতেছি, কিন্তু এতটুকু কাহিনীটাকে এই জিনিসটাকে আমরা C4 বললেও কিন্তু আলটিমেটলি এইটা ছাড়া কিন্তু গ্লুকোজ তৈরি সম্ভব না। তাহলে এখানে C3 চক্রের মধ্যে গ্লুকোজ তৈরি হয় কিন্তু আগে এই জিনিসটা হওয়া লাগে, মানে এতটুকু জিনিসকে আমরা বলতেছি C4 চক্র। তো এই কার্বন ডাইঅক্সাইডটা আবার ওই জায়গায় গিয়ে তা আমরা বলতে পারি এখানে যে C4 চক্র যদি না থাকতো তাহলে গ্লুকোজ তৈরি হইতো না, কারণ C4 চক্র না থাকলে বান্ডল শীতকোষে কার্বন ডাইঅক্সাইড পৌঁছে দেওয়ার মতো কেউ থাকতো না। আমি আবারও বলতেছি, এই চক্রটা যদি না থাকতো তাহলে বান্ডল শীতকোষে কার্বন ডাইঅক্সাইড পৌঁছে দেওয়ার মতো ওই জিনিসটা থাকতো না। ওই সকল উদ্ভিদে, যে সকল উদ্ভিদ হচ্ছে এইরকম সিস্টেম, তো ওদের ক্ষেত্রে এটা থাকতেই হতো, C4 চক্র আছে বলেই C3 চক্রটা চলতেছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এই জায়গায় একটু চিন্তা করি, আমরা যে এখানে একটু দেখি যে স্যার এখানে আমাদের আর কিছু লাগবে, হ্যাঁ লাগবে। একটু করে দেখো একটা জিনিস, দেখো এই জায়গায় কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে না? তাহলে এই জায়গায় ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে একটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে, তাহলে এখানে একটা এনজাইম লাগবে। এই এনজাইমটার নাম কি? এই এনজাইমটার নাম হচ্ছে কার্বক্সিলেজ এনজাইম, এটার নাম হচ্ছে কার্বক্সিলেজ এনজাইম। তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত হওয়ার জন্য যে এনজাইম এটাকে আমরা বলবো কার্বক্সিলেজ এনজাইম। তাহলে ভালো করে খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হওয়ার জন্য যে এনজাইমটা লাগতেছে সেটাকে আমরা বলতেছি কার্বক্সিলেজ এনজাইম। আবার এই জায়গায় খেয়াল করো, এই ম্যালিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড মুক্ত হওয়ার জন্য যে এনজাইমটা লাগতেছে সেটাকে আমরা বলবো ডিকার্বক্সিলেজ এনজাইম। কি বলবো আমরা? ডিকার্বক্সিলেজ এনজাইম, ডিকার্বক্সিলেজ এনজাইম, ডিকার্বক্সিলেজ এনজাইম। বুঝছো জিনিসটা? ভালো করে খেয়াল করো, এই ফসফোনিল পাইরুভিক অ্যাসিডের সাথে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড মানে কার্বন ডাইঅক্সাইডটা যুক্ত হওয়ার সময় একটা এনজাইম লাগে, সেটা যদি হয় কার্বক্সিলেজ এনজাইম, তাহলে কার্বন ডাইঅক্সাইডটা ডিলিট হওয়ার সময় যে এনজাইমটা লাগতেছে সেটা হচ্ছে ডিকার্বক্সিলেজ এনজাইম। তো এগুলোকে মুখস্থ করতে হবে, জাস্ট তুমি বুঝো জিনিসটা যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হওয়ার সময় যে এনজাইম সেটা হচ্ছে কার্বক্সিলেজ এনজাইম, আর কার্বন ডাইঅক্সাইডটা ডিলিট হওয়ার সময় যে এনজাইম সেটাকে আমরা বলবো ডিকার্বক্সিলেজ এনজাইম, ডিকার্বক্সিলেজ এনজাইম। এতটুকু জিনিস ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে, এতটুকু। ও আচ্ছা 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 আচ্ছা, আমরা এখানে একটু ভুল করে ফেলছি। হ্যাঁ, এখানে একটা জিনিস আমার, হ্যাঁ এই জিনিসটা একটু করে আমাদের ভুল হয়ে গেছে। এই জায়গাটা আসলে বান্ডল শীতকোষ হবে,
এটা আসলে বান্ডল শীত কোষ হবে। সরি আসলে এই জিনিসটা আসলে আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো আসলে তোমাদের আমার এই নোটটা আমি একটু দেখে আসতে পারিনি, যে এখন একটু উল্টাপাল্টা হচ্ছে। হ্যাঁ, তোমরা এটা একটু কষ্ট করে ঠিক করে নাও। এটা বান্ডল শীত, এটা মেসোফিল। হ্যাঁ, মেসোফিল, সরি। হ্যাঁ, এই জিনিসটা তোমরা একটু করে তোমাদের আচ্ছা জিনিসটা হচ্ছে যে এখানে তোমরা কমেন্টগুলো ঠিক করে করতেছো। আমি আচ্ছা আমাকে একটু কনফার্ম করো কোনটা মেসোফিল আর কোনটা বান্ডল শীত, এটা আমাকে একটু কনফার্ম করে জানাও তো। বুঝতে পারছি না আমি, তোমরা আমাকে কনফিউজ করে দিচ্ছ কমেন্ট করে। আচ্ছা আমি তো এই জিনিসটা আই থিঙ্ক এই জিনিসটা হচ্ছে মেসোফিল, এই জিনিসটা মেসোফিল, এটা বান্ডল শীত যেটা আমি লিখছিলাম, কিন্তু তোমরা আবার কমেন্টগুলো আমাকে কনফিউজ করে দিচ্ছ। একটু করে আমাকে কনফার্ম করো ঠিক ছিল কি না। আচ্ছা তোমরা একটু করে আমাকে, তোমরা কেউ তোমার হাতের কাছে কোনো বই থাকলে আমাকে একটু কনফার্ম করো যে বই থেকে আমি এটা লিখছি। তোমরা একটু কনফিউজ করে দিচ্ছ। তাহলে দেখো আমার খুব সম্ভব এটা হচ্ছে মেসোফিল হবে, এটা বান্ডল শীত হবে। আমার জানা মতে। আচ্ছা হ্যাঁ ঠিক ছিল, হ্যাঁ হ্যাঁ এইটা তো মেসোফিল হবে। হ্যাঁ, কারণ আমি এই জিনিসগুলো যেহেতু বলছি যে মা, তার আগে মা, তারপর বাবা। হ্যাঁ, কিন্তু তোমরা আবার কি করতেছো, তোমরা শিওর না হয়ে কিছু বলিও না। হ্যাঁ, শিওর না হয়ে কিছু বলিও না। বান্ডল শীতকোষ, এটা হচ্ছে মেসোফিল, তারপর এটা হচ্ছে কি বান্ডল শীতকোষ। হ্যাঁ, ওকে ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। তো এই জিনিসটা হচ্ছে যে আমরা যে জায়গাটাতে ছিলাম, দেখো এই জায়গাটা ফোকাস করো, আমি যে জায়গাটা বলতেছি। তোমাদের একটা সমস্যা হচ্ছে এই জিনিসটা, আমি যখন এই জায়গাটা পড়াচ্ছি তখন তোমরা ওইগুলো নিয়ে কথা বলতেছো, আমি যখন ওইটা পড়াচ্ছিলাম তখন ওইটা নিয়ে কমেন্ট করবা। দেখো এদিকে আসি আমরা, এই যে দেখো কার্বন ডাইঅক্সাইডটা যখন যুক্ত হয়, এই যে ফসফোইনাল পাইরুভিক অ্যাসিডের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, তখন এটাকে আমরা বলবো কার্বক্সিলেজ এনজাইম। ফসফোইনাল পাইরুভিক অ্যাসিডের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় তখন কি এটাকে, তখন যে এনজাইমটা লাগে কার্বক্সিলেজ এনজাইম। আর ম্যালিক অ্যাসিড থেকে যখন কার্বন ডাইঅক্সাইডটা ডিলিট হয়ে যাবে সেখানে হচ্ছে ডিকার্বক্সিলেজ এনজাইম। তো দুইটা এনজাইম আমরা আশা করি পারবো। এখন এই জায়গাতে আসি, কি যে এখানে দেখো, এখানে হচ্ছে পাইরুভিক অ্যাসিড, এটার নাম কি একটু দেখো তো, এটার নাম খেয়াল করো। এটার নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিড, এটার নাম হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। দেখো এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড, এটা হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তো এটা পাইরুভিক অ্যাসিড, এটা হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে হচ্ছে ফসফেট। পার্থক্যটা কি, এটা পাইরুভিক অ্যাসিড, এখানে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, মানে এখানে একটা ফসফেট যুক্ত হয়েছে। তাহলে এটার থেকে এটার মধ্যে একটা ফসফেট যুক্ত হয়েছে। তাই যেখানে ফসফেট যুক্ত হয়, তোমরা কি জানো, যেখানে ফসফেট যুক্ত হয় ওই জায়গাটাতে এটিপি ব্যয় হয়। তাহলে এটিপি থেকে, তোমাদেরকে গত ক্লাসে পড়াইছিলাম, এডিবি তৈরি হয়। তাহলে এটিপি থেকে এডিবি, তো দেখো এটিপির মধ্যে 3টা ফসফেট আছে, তার মধ্যে থেকে একটা ফসফেট এই পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড হয়েছে, আর 2টা ফসফেট রয়ে গেছে, অ্যাডিনোসিন ডাইফসফেট। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা এখানে আবার খেয়াল করো, উপরে যদি এটিপি ব্যয় হয়, মনে রাখবা নিচে ব্যয় হবে NADPH2। হ্যাঁ, তো নিচে ব্যয় হবে, ওইগুলোতে আলোক পর্যায়ে তৈরি হয়েছে। হ্যাঁ, তারপর নিচে ব্যয় হবে, খেয়াল করো NADPH2 তৈরি হবে। দেখো NADPH2 প্লাস, তারপর এখান থেকে তৈরি হবে NADP। হ্যাঁ, এটা তৈরি হবে। তো তখন এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিডে পরিণত হবে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে কি তৈরি হবে, ম্যালিক অ্যাসিড পরিণত হবে। ঠিক আছে,
এই জিনিসটা বুঝছো কিনা আমাকে বলো। তা দেখো দুইটা করে, যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় তখন কার্বক্সিলেজ এনজাইম, যখন কার্বন ডাইঅক্সাইডটা ডিলিট হয় ডিকার্বক্সিলেজ এনজাইম, মুখস্থ করে ফেলতে হবে। তারপর দেখো এই পাইরুভিক অ্যাসিড থেকে যখন ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তৈরি হবে তখন একটা ফসফেট যুক্ত হবে যেহেতু, তাই আমরা কি করব, আমরা এটিপি নিব, এটিপি থেকে এডিপি আসবে, তখন এটা ফসফোইনল পাইরুভিক অ্যাসিড হবে। আরেকটা জিনিস খেয়াল করো, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে যখন ম্যালিক অ্যাসিড তৈরি হবে তখন NADPH2 থেকে NADP ব্যয় হবে, তাহলে উপরে ATP ব্যয় হবে, নিচে NADPH2 ব্যয় হবে, যে জিনিসগুলো আমরা আলোক পর্যায়ে তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে, আমি তোমাদেরকে কি বলছিলাম, এখানের এনজাইমটার নাম কি হবে, যখন একটা ফসফেট খাই তখন সেটাকে বলা হয় কাইনেজ এনজাইম। তাহলে ফসফেটটা কে খাচ্ছে, পাইরুভিক অ্যাসিড খাচ্ছে, তাই না? তো এটার নাম হবে, এখানে এনজাইমটার নাম হবে পাইরুভিক অ্যাসিড কাইনেজ। না, যেহেতু পাইরুভিক অ্যাসিড খাচ্ছে তাই এটার নাম হবে কি, পাইরুভিক অ্যাসিড কাইনেজ, পাইরুভিক অ্যাসিড কাইনেজ এটার নাম হবে। এখানে একটা এনজাইম ব্যবহৃত হবে, পাইরুভিক অ্যাসিড একটা ফসফেট খাচ্ছে তাই নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিড কাইনেজ, ঠিক আছে? আচ্ছা, এই জায়গাটা আশা করি তোমাদের ক্লিয়ার। আর যেখানে যেখানে কি বলছিলাম, যেখানে ডি আছে ওই ডি দিয়ে মনে রাখতে বলছিলাম, এখানে একটা এনজাইম ব্যবহৃত হবে, এটাকে বলবো আমরা ডিহাইড্রোজিনেস এনজাইম। এটা ডিহাইড্রোজিনেস এনজাইম, ডি দিয়ে আমরা মনে রাখবো ডিহাইড্রোজিনেস এনজাইম, ডিহাইড্রোজিনেস এনজাইম, এখানে ডিহাইড্রোজিনেস এনজাইম ব্যবহৃত হবে, এখানে ডিহাইড্রোজিনেস এনজাইম ব্যবহৃত হবে। তবে একটা জিনিস মনে রাখবা, এই জায়গাতে একটা জিনিস খেয়াল করো, এখানে যেমন এই কোণায় যেমন NADPH2 থেকে যেমন NADPটা ব্যয় হচ্ছে, NADPH2 থেকে যেমন NADP হচ্ছে, এই কোণাতে আবার দেখো এইখানে একটা করে আবার একটু করে ঠিক করে, মানে আরেকটা, এখানে যেমন NADPH2 থেকে যে NADP হয় এই জায়গাতে ঠিক উল্টাটা হয়। কেননা দেখো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড আসার সময় NADPH2 থেকে NADP তৈরি হয়, ঠিক মনে রাখবো। ম্যালিক অ্যাসিড থেকে যেমন আবার পাইরুভিক অ্যাসিড তৈরি হয় তখন এই জিনিসটা উল্টাটা ঘটবে। এই যে দেখো NADP থেকে NADP থেকে NADPH2 তৈরি হবে, ঠিক আছে? আশা করি তোমাদের এই জিনিসটা এখন ক্লিয়ার। হ্যাঁ, এখানে আর কোনো কনফিউশন থাকার কথা না। এখানে আর কোনো কনফিউশন থাকার কথা না, আশা করি পারবা এখন। হ্যাঁ, আমাকে একটু করে জানাও এটা পারবা কিনা জানাও, ঠিক আছে? আর এই জায়গাটার মধ্যে এই জায়গাতে কখনো অ্যাসপার্টিক অ্যাসিডও তৈরি হয়, অ্যাসপার্টিক অ্যাসিড। হ্যাঁ, এই জায়গাতে কখনো অ্যাসপার্টিক অ্যাসিড আমি লিখে দিচ্ছি, কখনো ম্যালিক অ্যাসিড অথবা অ্যাসপার্টিক অ্যাসিডও তৈরি হতে পারে, কখনো ম্যালিক অ্যাসিড অথবা, তুমি আগে শিখবা, মূল জিনিসটা শিখে রেখে তারপর একটা করে বের করে আমি পরে জিনিসটা রিভাইজ দিয়ে দিব। তো কখনো অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি হয়, অ্যাসপার্টিক অ্যাসিড এটা আলাদা করে তারপর অ্যাসপার্টিক অ্যাসিড যুক্ত করবা, অ্যাসপার্টিক অ্যাসিড, এই যে এই কখনো অ্যাসপার্টিক অ্যাসিড, এই দুই জায়গাতে আর কোনো ঝামেলা নাই। তো তুমি যদি সব একবারে শিখতে যাও তো তোমার কোনো কিছু মনে থাকবে না। হ্যাঁ, তাহলে দেখো তুমি যদি ভীষণ কাটাকাটি হয়েছে ভাই আজকে, কি আর করবো। হ্যাঁ দেখো, কাটাকাটিটা হচ্ছে তোমাদের যেটা হচ্ছে যে জিনিসগুলো, কারণ এই জিনিসগুলো মানে অনেকগুলো নাম, এখন আমরা যদি এই বড় নামগুলো এই জায়গায় লিখতে চাইতাম তাহলে একটা চার্টের মধ্যে লেখাটাও পসিবল হতো না। তো এই জন্য তুমি করবা, অনেকেই যারা একসাথে নোট করে তাদের ক্ষেত্রে হয়তো বা প্রবলেম হবে। দেখো আমি পরে জিনিসটা আমি তোমাদেরকে বলতেছি। দেখো প্রথমে কার্বন ডাইঅক্সাইড ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। তো এটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ, এটা যেহেতু 4 কার্বনের সেহেতু এটাকে C4 চক্র বলা হয়। আচ্ছা, তারপর এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে হবে ম্যালিক অ্যাসিড। আচ্ছা, আমরা প্রথমে কি বলছিলাম যে দেখো ওয়ে মা পা কোথায়, তা দেখো এখানে আমরা যেটা বলছি যে আমরা এই জিনিসটাকে লিখবো, লেখার পরে আমরা মাঝ বরাবর টান দিব, এদিকে একটা কোষ দিব, এদিকে একটা কোষ দিব, এটা মেসোফিল কোষ, এটা বান্ডেল শীত কোষ, ঠিক আছে? এখন আমরা যে কাজটা করব যে কার্বন ডাইঅক্সাইডটা প্রথমে কি হবে, কার্বন ডাইঅক্সাইড প্রথমে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। এবং অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড থেকে কি হবে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হওয়ার সময় মানে এই কার্বন ডাইঅক্সাইডটা যুক্ত হওয়ার সময় একটা এনজাইম লাগবে, কার্বক্সিলেজ এনজাইম। এই কার্বন ডাইঅক্সাইডটা এখান থেকে বিদায় নেওয়ার সময় একটা এনজাইম লাগবে, ডিকার্বক্সিলেজ এনজাইম, ঠিক আছে? তারপর আমরা দেখব এখানে পাইরুভিক অ্যাসিড, এখানে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, যেহেতু ফসফেটটা যুক্ত হচ্ছে তাহলে এটিপি ব্যয় হয়ে এডিপি যাবে, তখন এটা পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইম, যেখানে ফসফেট খাবে সেখানে কাইনেজ এনজাইম।
তারপর এই জায়গায় দেখো এখানে যেমন এটিপি ব্যয় হবে, এখানে এই কোণাতে একটা এনএডিপি ব্যয় হবে, এখানে এটিপি ব্যয় হবে, এখানে এনএডিপি ব্যয় হবে। তো এনএডিপি ব্যয় হয়ে এনএডিপি হওয়ার সময় তখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড হবে। ওই ডি যেখানে আছে সেটাতে আমরা মনে রাখতে বলছিলাম, এখানে একটা ডিহাইড্রোজিনাস এনজাইম ব্যয় হবে। তো এই জায়গায় যখন এনএডিপি ব্যয় হয় ওই জায়গাতে আবার এনএডিপি তৈরি হয়ে যাচ্ছে, ওই এনএডিপি থেকে আবার এনএডিপি তৈরি হবে। এই যে চক্র যেটা দেখাচ্ছি তোমাদেরকে, এটাই C4 চক্র। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? সিলেটে প্রচণ্ড গরম, এইখানেও গরম প্রচণ্ড। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এখানে, এটা কিছু না, মানে কখনো কখনো এমনিতে তো আমরা ম্যালিক অ্যাসিড দিয়ে শিখবো, তাই না? এখন ম্যালিক অ্যাসিডের জায়গায় আরেকটা অ্যাসিড তৈরি হতে পারে ম্যালিক অ্যাসিডের পরিবর্তে, সেটা হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডের পরিবর্তে আরেকটা অ্যাসিড তৈরি হতে পারে, সেটা হচ্ছে কি অ্যাসপার্টিক অ্যাসিড। ওকে, এই আর কি, আর কিচ্ছু না। ম্যালিক অ্যাসিডের পরিবর্তে আরেকটা অ্যাসিড। ওকে ওকে, আলহামদুলিল্লাহ। ওকে ওকে, তো আমরা এই জায়গাটা, ঠিক আছে, মাই মেশিন কোল্ড। হ্যাঁ, ভালো। দেখো তাহলে আমরা এই জিনিসটা মুছে দিলাম। বৃষ্টি আসবে হয়তো বা এখানে, যেখানে গরম পড়ছে আমরা এটা মুছতে পারবো, মুছে দিচ্ছি আমি। হ্যাঁ, ওকে, ক্লিয়ার সম্ভবত। তোমরা এই স্টাইলে এই জিনিসটা পড়বা, তাহলে আর কঠিন লাগবে না। এখন দেখো, এই জিনিসগুলো আমরা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের ফর্ম, অক্সালিক অ্যাসিটিক অ্যাসিডের গঠন, এবং এই জিনিসগুলো তোমরা যদি ওই হায়ার স্টাডি করো তখন এই জিনিসগুলো লাগবে। কিন্তু এখনও তোমাদেরকে এগুলো যদি দিতে যাই, তোমাদের আসলে অনেকটা এই নামগুলো মনে রাখাটা একটু টাফ। তখন যখন আমরা আরও এগুলোর গঠন যখন পড়াতে যাব, তখন আরও তুমি হয়ে যাবে। তোমরা যখন বায়োকেমিস্ট্রি পড়বা তখন কিন্তু ওই জিনিসগুলো ডিটেইলি পড়তে পারবে ইউনিভার্সিটিতে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, যে আমাদের আর কি কাজ আছে, যে এই যে দেখো, এই যে আমরা C4 চক্রটা, এটাকে আবার 3 ভাবে ভাগ করা যায়। এই C4 চক্রটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। এই C4 চক্রে 3টা নাম আছে। একটা NADP ম্যালিক এনজাইম, একটা প্রকার হচ্ছে NADP ম্যালিক এনজাইম প্রকার। এগুলো তুমি ডিটেইল আবার পড়তে পারবা, যেগুলো MCQ এর জন্য পড়াচ্ছি, শুধুমাত্র MCQ এর জন্য পড়াচ্ছি, কারণ তোমাদের এনজাইম প্রকার, NADP এনজাইম ম্যালিক এনজাইম প্রকার, এগুলো MCQ এর জন্য লাগবে। অর্থাৎ মানে এটাকে আবার কত ভাগে ভাগ করা হচ্ছে, NADP ম্যালিক এনজাইম প্রকার। হ্যাঁ, NADP ম্যালিক এনজাইম প্রকার এক প্রকার। তারপরে হচ্ছে NAD ম্যালিক এনজাইম আরেকটা প্রকার, ঠিক আছে? হ্যাঁ, NAD ম্যালিক এনজাইম আরেকটা প্রকার। তারপরে হচ্ছে ফসফোইনল পাইরুভেট কার্বক্সিলাইলেজ প্রকার। ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেস। হ্যাঁ, ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেস। তাহলে দেখো প্রকার, এটা প্রকার, তাহলে মানে 3টা প্রকার শুধু একটু মনে রাখবা। একটা হচ্ছে NADP ম্যালিক এনজাইম, একটা হচ্ছে NAD ম্যালিক এনজাইম, একটা হচ্ছে ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেস এনজাইম। ঠিক আছে, তোমরা যখন হায়ার স্টাডি করবে তখন এই জিনিসগুলো আরও ডিটেইলি জানতে পারবা। জাস্ট আপাতত মনে রাখো যে এখানে কী ধরনের কোন এনজাইমটা বেশি, মানে কোন ধরনের এনজাইমটা বেশি প্রধানত ব্যবহৃত হচ্ছে, মানে কোন এনজাইমটা প্রধান, এটার উপর ভিত্তি করে এই জিনিসগুলো এবার নামকরণ করা হয়েছে। তো এটাকে আমরা পাওয়া গেছে, আবার এটাকে আমরা 3 প্রকারের পাইছি। কত প্রকারের পাইছি? এই C4 চক্রটা আমরা কত প্রকার পাইলাম? 3 প্রকার পাইলাম। কিসের ভিত্তিতে? যে কোন এনজাইমটা প্রধান ভূমিকা পালন করে, সেটার উপর ভিত্তি করে যে NADP ম্যালিক এনজাইম, সেটাকে বলবো NADP ম্যালিক এনজাইম প্রকার। আর যে C4 চক্রে NAD ম্যালিক এনজাইম প্রভাব বিস্তার করে, সেটাকে আমরা বলবো NADP ম্যালিক এনজাইম প্রকার। আর যেখানে ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেসটা বেশি প্রভাব করে, এটা এই যে C4 চক্রের মধ্যে ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেস প্রধান, সেটাকে আমরা ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেস বলবো। এখন দেখো আমরা এই জায়গাতে, হ্যাঁ, তাহলে আমরা এই জায়গাতে মনে রাখতে পারি আমরা NADP ম্যালিক এনজাইম উদ্ভিদগুলো কোন উদ্ভিদে এই প্রকারটা পাওয়া যায়, সেটা আমরা মনে রাখতে পারি। আমি যেভাবে মনে রাখি, ভুঁই শাখা। হ্যাঁ, ভুঁই শাখা। তো এখানে এটা হচ্ছে
মিকাচি, হ্যাঁ মিকাচি। তারপরে হচ্ছে এই দেখো ভু দিয়ে আমরা যেটা মনে রাখবো, ভু দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে ভুট্টা, ভু দিয়ে হচ্ছে ভুট্টা, ভুট্টা, ই দিয়ে হচ্ছে ইক্ষু, ইক্ষু। এখানে এটা হচ্ছে স্বরগ্রাম, স্বরগ্রাম দন্তস্ব দিলে বলা হয়, এটা স্বরগ্রাম, এটা হচ্ছে স্বরগ্রাম, স্বরগ্রাম, হ্যাঁ স্বরগ্রাম। এটা হচ্ছে মানে এগুলো উদ্ভিদের নাম আর কি, স্বরগ্রাম উদ্ভিদের নাম। এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে ক্র্যাপস উদ্ভিদ, হ্যাঁ এটা হচ্ছে কি উদ্ভিদ? ক্র্যাপস উদ্ভিদ। তা দেখো জিনিসগুলো আশা করি পারবা। ক্র্যাপ উদ্ভিদ, ক্র্যাপ মানে এগুলো উদ্ভিদের নাম। আজকে তুমি গুগলে সার্চ দিলেও স্বরগ্রাম উদ্ভিদ দেখতে পারবা, হ্যাঁ এটা হচ্ছে ক্র্যাপ উদ্ভিদ, ক্র্যাপ উদ্ভিদ, এগুলো উদ্ভিদের নাম। তারপরে মিকাচি, মি দিয়ে হচ্ছে মিল্লাত, মিল্লাত, কা দিয়ে হচ্ছে কি কাউন, মিল্লাত কাউন, চীনা বাদাম, মিল্লাত কাউন এবং কি চীনা বাদাম, মিল্লাত কাউন এবং কি চীনা বাদাম। ঠিক আছে, আশা করি হ্যাঁ এই জিনিসটা পারবা। হ্যাঁ তারপর লাস্টে এখানে ফসফোনিল পাইরুভেটের কার্বক্সিকানেসের জন্য, ফসফোনিল পাইরুভেট কার্বক্সিকানেসের জন্য আরেকটা উদাহরণ তুমি রাখতে হচ্ছে গিনি ঘাস, গিনি ঘাস। ঠিক আছে, এগুলো এমসিকিউ এর জন্য জানবো। এটা হচ্ছে মেডিকেলে খুব একটা আসে না, কিন্তু ভার্সিটি অ্যাডমিশনের অনেক সময় দেখা গেছে বিভিন্ন ভার্সিটিতে এগুলো দিচ্ছে। তাতে বৈশাখা মিকাচি গিনি ঘাস, বৈশাখা মিকাচি ঘিনি ঘাস, বৈশাখা মিকাচি ঘিনি ঘাস। তুমি এক সেন্টেন্সে 3টা শিখে ফেলবা। বৈশাখা মিকাচি ঘিনি ঘাস, ভু দিয়ে ভুট্টা, ই দিয়ে ইক্ষু, স দিয়ে স্বরগ্রাম, কা দিয়ে ক্র্যাব উদ্ভিদ, ক্র্যাব উদ্ভিদ, ক্র্যাব, হ্যাঁ এটা এভাবে লেখা যায়, এই 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 ক্র্যাব উদ্ভিদ, ক্র্যাব উদ্ভিদ, মিকাচি, মিল্লাত কাউন চীনাবাদাম আর হচ্ছে ঘিনি ঘাস। হ্যাঁ বৈশাখা, বৈশাখা মিকাচি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বৈশাখা কাছিম লিখছে, হ্যাঁ কাছিম, কাছিমও দিতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ বৈশাখা কাছিম, তারপরে কাছিম হইলে মিলবে না ম দিয়ে, হ্যাঁ মিকাচি বলো, বৈশাখা মিকাচি গিনি ঘাস, বৈশাখা মিকাচি গিনি ঘাস। ঠিক আছে, আমরা এই জায়গাটা একটু করে আমরা একটু সামনের দিকে আগাই। আমরা আর কি পড়বো একটু দেখি, আমাদের নেক্সট টপিকটা কি আছে। এই শোনো তোমাদেরকে একটা কথা বলি, আমার কার্ডটা পড়ে গেল। দেখো তোমাদেরকে একটু করে বলি যে মানে যে জিনিসগুলো আমি রেখে আসতেছি এগুলো কিন্তু মেডিকেল অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মানে স্মৃতিচক্র না পড়লেই তো নয়, কারণ এখান থেকে আমার রিটার্নও আসতে পারে। তুমি ভার্সিটিতে এখন থেকে রিটার্নও হয়, তো এখান থেকে রিটার্নও আসতে পারে, এখান থেকে আবার কি আসতে পারে বলো, এখান থেকে এমসিকিউ তো প্রচুর আসবেই। কিন্তু সবচেয়ে মানে এগুলো যেগুলো একটু কঠিন, তুমি যেটা নিজে নিজে বুঝতে একটু কষ্ট হয়ে যাবে সেটা, আর বাকি জিনিসগুলো অ্যাটলিস্ট তোমাকে নিজে নিজে লাইন বাই লাইন ধরে পড়বা, লাইন বাই লাইন ধরে পড়তে হবে। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবা। আচ্ছা এই জিনিসটা আমি সবসময় প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদেরকে বলে রাখি যে এই জিনিসগুলো হচ্ছে জাস্ট তোমাদেরকে মেইন জিনিসগুলো দিয়ে সিলেবাসটা শেষ করতে হবে। ঠিক আছে, এখন দেখো আমরা আশা করি এই পর্যন্ত, তারপর কি করব বলো, তারপর আমরা যদি এই ক্র্যাসোলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম, এটা এখানে দেখো এই যে ক্র্যাসোলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম ওরকম কিছু বলা নাই, জাস্ট এটাও তোমরা যখন ইন্টারমিডিয়েট পার হয়ে যখন ভার্সিটি লেভেলে যখন যাবা, উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়ালেখা করবা, তখন এটা জানতে পারবা। ক্র্যাসোলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম এটা হচ্ছে, তুমি পুরো নামটা তো শিখবাই, ক্র্যাসোলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম। এটা মূলত ক্র্যাসোলেসি উদ্ভিদ গোত্রে হয়ে থাকে, ক্র্যাসোলেসি গোত্রের উদ্ভিদে হয়ে থাকে, ক্র্যাসোলেসি গোত্রের উদ্ভিদে হয়ে থাকে। একটা উদাহরণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একটা উদাহরণই আছে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাই আমরা ভুল করি। এই স্ক্যামের উদাহরণ হচ্ছে পাথরকুচি। ক্যামের উদাহরণ কি? পাথরকুচি। ক্যামের উদাহরণ কি? পাথরকুচি। আচ্ছা তাহলে আমরা কি কি পড়লাম? আমরা তাহলে গত ক্লাসে কি পড়লাম? C3 উদ্ভিদ। আজকে পড়লাম কি? C4। আর এক লাইনে আমরা যেটা এটা জাস্ট এমসিকিউর জন্য, যে ক্যাম বা 2 নম্বরের জন্য তোমার জ্ঞানমূলক আসতে পারে যে ক্যামটা কি, তারপরে ক্র্যাসোলিসি গোত্রের উদ্ভিদের মধ্যে যে প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয় অন্ধকার পর্যায়ে, সেটাকে আমরা ক্যাম বা ক্র্যাসোলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম
বলবো আমরা। এবং এটা কোন উদ্ভিদে হয়ে থাকে? এটা পাথরকুচি উদ্ভিদের পাতায় হয়ে থাকে। তো আমরা কি কি পড়লাম? প্রথম হচ্ছে C3, তারপর কি বললাম? C4, তারপর কি এখন পড়লাম? CAM, ক্যাস্টোলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম। আচ্ছা, খালি গরমের কথা বলতেছো কেন? বরিশাল সিলেটে কি হয়েছে? ঠিক আছে, ও আচ্ছা, এখানে একটা কমেন্ট করছো যে ভাই একটু কষ্ট করে দেখবেন C3 কোথায় ঘটে, বইয়ের চিত্রে বান্ডাল শীত। আচ্ছা আচ্ছা, এখানে এইটা নিয়ে তোমরা কনফিউজড হয়ে গেছিলে। আচ্ছা, আমি যেটা তোমাদেরকে বলি একটু খেয়াল করো, আমরা এই জায়গায় যে এক কোনায় যে C3টা হচ্ছে, এটাকে কিন্তু আমরা C4 এর অন্তর্ভুক্ত করে ধরবো আমরা। হ্যাঁ, এটাকে যেটা হচ্ছে যে এটা একা C3 বা এটা একা C4 না, পুরা জিনিসটাকে আমরা C4 বলতেছি। পুরাটাকে যদি আমরা C4 বলি, তাহলে আমরা বলবো যে C4টা কি হচ্ছে? মেসোফিলও হচ্ছে, বান্ডল শীতও হচ্ছে। তুমি ওইটাকে আলাদা করে দেখার দরকার নেই, তোমরা ধরে নাও এটা হচ্ছে C4 এর একটা পার্ট। হ্যাঁ, C4 এর একটা পার্ট। তাহলে দেখো, আমরা যদি C4 এর একটা পার্ট ধরি, তাহলে আমরা এভাবে বলতে পারি যে C4 চক্রটা মেসোফিল কোষও হচ্ছে, বান্ডল শীত কোষও হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি, আমি যদি শুধুমাত্র যদি এইটা হয়, তখন সেটাকে আমরা C3 চক্র, শুধু C3 চক্রটা হবে মেসোফিল কোষে। ঠিক আছে, এখন ক্লিয়ার? আমি আবারও বলতেছি, এই যে কোনাটার মধ্যে একটা C3 চক্র আমি দেখাইছিলাম, এটাকে আলাদা করে বলার দরকার নেই, এটা আমরা ধরে নিই এটা C4 এর একটা অংশ। হ্যাঁ, তা আমরা এই জিনিসটা কিভাবে বলবো? C4 চক্র বা হ্যাচোস্ল্যাক চক্রটা হবে মেসোফিল কোষে হবে, বান্ডল শীত কোষে হবে। ক্লিয়ার? আর আমি যদি কি করি, আমি যদি শুধুমাত্র C3 হয়, সেটা অবশ্যই কি হবে? বা মেসোফিল কোষে হবে। ঠিক আছে, এখন ক্লিয়ার? এখন পারবা কিনা বলো, এখন ক্লিয়ার কিনা? তোমরা ঠান্ডা আর গরম বলে এত ফিল নিচ্ছ কেন? আজকের বিকালটা অসাধারণ ছিল, ঢাকায় আজকে ঠান্ডা ছিল। আচ্ছা, আমার মতো, আচ্ছা আজকে একটু কমেন্ট পড়ি দেখি। স্যারের মতো চশমা বানাবো কেন? আমার চশমায় কি এসে? হ্যাঁ, আমার চশমা নিয়ে ক্রিটিসাইজ করতেছ? আচ্ছা, ক্লিয়ার? অনেকে ক্লিয়ার বলতেছো। এখন আমরা যেটা এই দেখো, এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা কি একটু খেয়াল করো। বেশি টায়ার্ড বুঝছো? দেখো, একটা হচ্ছে C3 আরটা হচ্ছে C4। এই যে দেখো, C3 এবং C4 এর মধ্যে কয়েকটা জিনিস তোমাদেরকে বলে দিই, একটু বুদ্ধি দেখাই। দেখো, C3 বড় নাকি C4 বড়? C4 সংখ্যাটা বড় না? তেমন আরেকবার C4 এর সবকিছু বেশি বেশি হবে। C4 এ কার্বন সংখ্যাও বেশি, C3 থেকে C4 এ কি বেশি? কার্বন সংখ্যা বেশি। ক্লিয়ার? তো আমরা কার্বন সংখ্যাটা বেশি দিকে আমরা এটা দিয়ে বলবো যে C4টা বেশি তাপমাত্রায়, যে জায়গাতে বেশি গরম, ওই যে গরম বলতেছে না, বরিশালে প্রচণ্ড গরম, সিলেটে গরম, তো ওইটা বলতেছি না, জাস্ট এমনিতে চিন্তা করো, যে সকল এলাকায় বেশি গরম বা গ্রীষ্মমণ্ডলীয় যে এলাকাগুলো, মানে গরম যেখানে বেশি, তাপমাত্রা বেশি হলে সেই জায়গায় C4 উদ্ভিদ বেশি থাকবে, ওই জায়গাতে C4 চক্রটা সহজে হবে। তাহলে তাপমাত্রা বেশি হলে C4 চক্র বেশি হবে, মনে থাকবে। কার্বন ডাইঅক্সাইড পরিমাণে বেশি থাকলে C4 চক্র হবে। তো দেখো, তাপমাত্রা বেশি থাকলে C4 বেশি হয়, তাপমাত্রা বেশি থাকলে C4 বেশি হয়। আমি আবারও বলতেছি, তাপমাত্রা বেশি থাকলে C4 হয়, C4 চক্রটা কখন বেশি হয়? তাপমাত্রা বেশি থাকলে হবে, এবং কার্বন ডাইঅক্সাইডও বেশি থাকলে হবে। সব কিছু বেশি বেশি থাকলে C4 হবে। গ্লুকোজ কোথায় বেশি তৈরি হয়? C4 এ গ্লুকোজ বেশি তৈরি হবে। ঠিক আছে, মনে থাকবে কিনা এই জিনিসগুলো? জাস্ট তাপমাত্রা বেশি থাকলে C4 চক্রটা বেশি হবে, কার্বন ডাইঅক্সাইড বেশি থাকলে C4 চক্রটা বেশি হবে। তারপরে গ্লুকোজ কোন জায়গায় বেশি হয়? C4 চক্রে গ্লুকোজ বেশি হয়। আচ্ছা, শুধুমাত্র মেসোফিল কোষে কোনটা হবে? C3 চক্রটা। কিন্তু দুইটা কোষই লাগবে কোথায়? C4 চক্র। C4 চক্রটা সংখ্যায় বড়, দুইটা কোষ লাগে, মেসোফিল এবং বান্ডল শীত কোষ, দুইটাই লাগবে। কিন্তু এটাতে হবে মেসোফিল, শুধু এটা C3 চক্রটা শুধু মেসোফিল কোষে হবে। আর কিছু পারবা এখন? এই তো, এগুলো হচ্ছে মেন জিনিসগুলো। জাস্ট তুমি যদি ইনস্ট্যান্ট যদি MCQগুলো দেখাতে পারো, অর্থাৎ C4 এ সব কিছু বেশি বেশি হবে, C4 এ সব কিছু কী হবে? বেশি বেশি হবে। তো এই জিনিসগুলো তোমাদেরকে একটু করে আমি
একটু হিন্সটা দিয়ে রাখলাম। আচ্ছা, আমাদের তোমাদের নেক্সট টপিকটা যদি বলি, এই জিনিসগুলো তোমাদের অবশ্যই হ্যাচ ও স্ল্যাক চক্র এবং C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদ একটু করে সুন্দর করে বইয়ে পার্থক্য আকারে দেওয়া আছে, তুমি রিডিং দিলে আশা করি তুমি পারবা। হ্যাঁ, আচ্ছা, আমরা গত ক্লাসে না হয় আমরা গত ক্লাসে শ্বসনটা শুরু করি, কি বলো? মানে গত ক্লাসে বলতেছি, সরি মাথা ঠিক নেই, আমরা শ্বসনটা আগামী ক্লাসে আমরা শ্বসনটা শুরু করি। আজকে আমাদের তো ওই C3 C4টা শেষ হলো। আচ্ছা, আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলো না, চশমা ছাড়ো। তাহলে আমরা আগামী ক্লাসে মাঝখানের যে বিষয়গুলো রয়েছে এগুলো অবশ্যই তোমাকে পড়তে হবে কিন্তু। হ্যাঁ, তাহলে আমরা আগামী ক্লাসে ওই চমৎকারভাবে, এই দেখো আমি একটু বলে রাখি, আগামী ক্লাসটাতে আমরা যখন কি পড়বো, আগামী ক্লাসে যখন আমরা শ্বসনটা পড়তে যাব তখন শ্বসনের প্রথম ধাপটা আমরা পড়বো গ্লাইকোলাইসিস। তো তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব, তোমরা ওই যে সালোক সংশ্লেষণের যে C3 চক্রটা পড়াইছি, তো তোমাদেরকে দেখো, তুমি যদি C3 চক্রটা আমাকে মুখস্থ বলতে পারো, C3 চক্রটা যদি বলতে পারো, তাহলে তুমি শ্বসনের গ্লাইকোলাইসিসও পারবা। শ্বসনের গ্লাইকোলাইসিস তোমার কাছে একদম সহজ। তো তুমি পড়বা বেশি বেশি, দেখবে যে পড়া কমতেছে। তুমি যত কম পড়বা কম, পড়া বেশি বাড়বে। তো তুমি C3 চক্র যদি মুখস্থ ভালো করে বলতে পারো, তোমাদেরকে আমি গ্লাইকোলাইসিসটা একদম সহজে শিখিয়ে দিতে পারবো। তো এই জন্য আগামী ক্লাসে আমরা শ্বসনের গ্লাইকোলাইসিসটা পড়বো, তার আগে তোমরা ওই C3 চক্রটা ঠোঁটস্থ করে আসবা, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, বাই।